আজ সময় এসেছে এই দেশের গণতন্ত্রকে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে। পরিবর্তন কি সবসময় সঠিক দিশা নিয়ে আসতে পারে? পরিবর্তন কি সত্যি চোখে দেখা যাচ্ছে? যদি দেখাই যেত তাহলে শেখ হাসিনাকে ফেরানোর শপথ কেন নেওয়া হলো? বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য আন্দোলন সংগ্রামে নিয়োজিত থাকিব। এই ভিডিওই রাতারাতি কাঁপন ধরিয়ে দিয়েছে তারেক রহমানের নতুন সরকারের ভিতে। কিসের এত ভয়? আওয়ামী লীগকে সরিয়ে দিয়ে তো একটা নির্বাচন করা হলো, একটা নাটক করার মতন নির্বাচন করেছিল, এখন তারাই দ্বিধাবিভক্ত। সংসদে দাঁড়িয়ে এই প্রশ্ন তুলেন, এই মুহূর্তে হাসিনার অবর্তমানে বাংলাদেশবাসীর বেছে নেওয়া শেখ হাসিনা, এখন সেই বাংলাদেশি আবার আওয়ামী লীগকে ফেরত আনতে চাইছে। পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচন সদ্য শেষ হয়েছে। বিভিন্ন সংস্থার এক্সিট পোল বেরিয়ে গিয়েছে, প্রকাশ হয়ে গিয়েছে। ম্যাক্সিমাম এক্সিট পোলেই দেখা যাচ্ছে যে একটা পরিবর্তন হতে চলেছে। একমাত্র পিপলস পালস তারাই শাসক দল টিকে থাকবে বলে দাবি করছে। বাদবাকি যে কটা সংস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের এক্সিট পোল করেছে তারা প্রত্যেকেই পরিবর্তনের পক্ষেই সওয়াল করেছে। কিন্তু পরিবর্তন কি সবসময় সঠিক দিশা নিয়ে আসতে পারে? না, আমি যেহেতু আপনারা রণক্ষেত্র দেখছেন, এখানে জিও পলিটিক্স নিয়েই আলোচনা করা হয়, তাই স্টেট পলিটিক্সের নিয়ে আমি বিস্তারিত যাব না। কিন্তু পরিবর্তন মানুষকে কতটা পরিবর্তন করে দেয়, একটা সরকারের পরিবর্তন একটা দেশ কিংবা একটা রাজ্যতে আদৌ কি সেই পরিবর্তনটা আনতে পারে? এই যদি প্রশ্ন হয় তাহলে তার উত্তর যদি আমরা খুঁজতে যাই তাহলে দেখুন বাংলার আশপাশে একটু এদিক ওদিক খুঁজলে দেখতে পাবেন ম্যাক্সিমাম দুটি দেশে এই মুহূর্তে গণবিপ্লবের পরে পরিবর্তন হয়েছে। একটি নেপালে দেখতে পাচ্ছেন নবনির্বাচিত সরকার আসার পর থেকে আমূল পরিবর্তন সেখানে দেখা যাচ্ছে, পুরো কাঠামোই চেঞ্জ করে দেওয়া হচ্ছে। আর অন্যদিকে দেখুন বাংলাদেশ, সেখানেও পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলাদেশের পরিবর্তনটা আপাত দৃষ্টিতে লক্ষ্য করা যাচ্ছে না, বরং যেমনটা ছিল বাংলাদেশ ঠিক তেমনটাই এই অবস্থাতেও রয়েছে। এর আগে আমি আপনাদের একটি এপিসোডে দেখিয়েছি যে কিভাবে বাংলাদেশের দুর্নীতি একদম আকাশ চূড়ায় গিয়ে পৌঁছেছে। শুধু কি দুর্নীতি, আইন শৃঙ্খলা থেকে স্বাস্থ্য ব্যবস্থা সমস্তটাই ভেঙে পড়েছে। আর অর্থনৈতিক দিকে যদি আপনি তাকিয়ে দেখেন তাহলে সেদিকে কি অবস্থা। কেন বাংলাদেশ নিয়ে আলোচনা করছি তার কারণ সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে বেশ কয়েকজন ব্যক্তি টর্চের লাইট জ্বালিয়ে, মূলত মশাল হিসেবে তাকে ব্যবহার করা হচ্ছে, একটা প্রতীকী, মশালের প্রতীকী, টর্চের লাইট জ্বালিয়ে তার উপর হাত রেখে শপথ নিচ্ছেন শেখ হাসিনাকে দেশে ফেরানোর। কেন, কি কারণে এখন এই ধরনের শপথ নিতে হচ্ছে? অন্যদিকে দেখুন বার কাউন্সিলের নির্বাচনে সেখানেও আওয়ামী লীগপন্থী আইনজীবী এবং বিএনপি পন্থী আইনজীবীদের মধ্যে তুমুল সংঘাত, একদম বিক্ষোভ পাল্টা বিক্ষোভে উত্তাল হচ্ছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট চত্বর। হঠাৎ করে কেন, মানে এতদিন বাদে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়ে গেছে, তারপর কেটে গিয়েছে অনেকগুলি মাস, এতদিনে পরিবর্তন হয়ে যাওয়ার কথা, তাই না? যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছিল, ভোট পড়েছিল, গণভোট, সেই জুলাই সনদও বাস্তবায়িত হয়ে যাওয়ার কথা ছিল এতদিনে। কিন্তু দেখুন আদতে কি হচ্ছে, বাস্তব কি কথা বলছে। পরিবর্তন কি সত্যি চোখে দেখা যাচ্ছে? যদি দেখাই যেত তাহলে শেখ হাসিনাকে ফেরানোর শপথ কেন নেওয়া হলো? এই বিষয়টা, এই প্রশ্নের উত্তর যদি জানতে হয় তাহলে আপনাকে জানতে হবে যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের পরিস্থিতি, অবস্থা ঠিক কোন জায়গায় পৌঁছেছে। শুধু শাসন ব্যবস্থা নয়, শুধু আইন শৃঙ্খলা নয়, বাংলাদেশের স্বাস্থ্য থেকে অর্থনৈতিক অবস্থা ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছেছে সেটাই আজকের এই এপিসোডে আপনাদের সামনে তুলে ধরব। চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন একটা প্রশ্ন। কি সেই প্রশ্ন? প্রশ্নটা করা হয়েছে, কেন হাসিনাকে চাইছে ফের বাংলাদেশ? কেন চাইছে? যে হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধীর অভিযোগ রয়েছে, যে হাসিনাকে বাংলাদেশের সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনাল তারা
ফাঁসির সাজা শুনিয়েছে, সেই হাসিনাকে ফের দেশে ফেরানোর জন্য এত তোড়জোড় কেন? চলুন এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে প্রথমে জানতে হবে ঘটনাটা ঠিক কী ঘটেছে। এই একটি স্ক্রিনশট আপনাদের সামনে আমি রেখেছি। এই স্ক্রিনশটটি অ্যাকচুয়ালি একটি ভিডিও থেকে স্ক্রিনশট তোলা। ভিডিওটি, যে ভিডিওটার কথা আমি প্রথমেই আপনাদের বললাম, একবার দেখতে পারেন ভিডিওতে কি বলা হচ্ছে, ভালো করে শুনুন। বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য আন্দোলন সংগ্রামে নিয়োজিত থাকিব। হে প্রভু আমাকে শক্তি দিন, আমি যেন দেশের এবং মানুষের সেবা করিতে পারি। আমিন। জয় বাংলা। এই ভিডিও বলা হচ্ছে লক্ষ্মীপুরের, বাংলাদেশের লক্ষ্মীপুরের। কালবেলা করেছে একটি হেডলাইন, বলছে শেখ হাসিনাকে ফেরাতে শপথ, যুবলীগ নেতা গ্রেপ্তার। এই ভিডিও প্রকাশ্যে আসার পর, ভাইরাল হওয়ার পর নড়ে চড়ে বসেছে বাংলাদেশ প্রশাসন এবং বলা হচ্ছে যে আওয়ামী লীগ এই মুহূর্তে নিষিদ্ধ, তাদেরকে আবার ফেরানোর জন্য যে যারা শপথ নিচ্ছে তারাও নাকি রাষ্ট্রদ্রোহিতার কাজ করছে। আর এই অভিযোগে নাকি তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে। এক যুবলীগ নেতা, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। কি তার নাম? এই সেই গ্রেপ্তার নেতা, তার নাম হচ্ছে ইমান আলী। কি হয়েছিল গল্পটা বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে লক্ষ্মীপুরের কমলনগরে শপথ করেছেন নেতাকর্মীরা। মঙ্গলবার ঘটেছে এই ঘটনা। মঙ্গলবার রাতে এই ঘটনায় থানার মামলা করা হয়েছে। মামলায় 25 জনের নাম উল্লেখ সহ অন্তত 250 জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে দাবি করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে ভিডিওটা, সে ভিডিওতে কিন্তু প্রায় কয়েকশো মানুষ রয়েছে। বুঝতে পারছেন যেভাবে গোল করে তারা দাঁড়িয়ে রয়েছে এবং নিচে টর্চ জ্বালিয়ে রাখা হয়েছে এবং এই টর্চটাকে মশালের প্রতীকী হিসেবে ভেবে তার ওপর হাত রেখে শপথ নেওয়া হচ্ছে যে আমরা এবার হাসিনাকে ফেরাবো। কি বলা হয়েছিল সেখানে সেটাও বলবো। দেখুন কি বলছে, এ মামলায় তাৎক্ষণিক চর মার্টিন ইউনিয়ন পরিষদের ইউপি 6 নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক ইমান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত রবিবার রাতে মোমবাতি জ্বালিয়ে উপজেলার কালকিনি ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মীদের শেখ হাসিনাকে ফিরিয়ে আনার শপথ গ্রহণ করেন। মানে এইটা একটা ভিডিও যেটা প্রকাশ্যে এসে গিয়েছে, কিন্তু এই ধরনের শপথ গ্রহণ প্রায় এখন জেলায় জেলায় উপজেলায় প্রায় হচ্ছে। তাই বলছে এটা কালবেলা। একইভাবে ওই ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরাও ওই সময় শপথে অংশ নেন। পরের দিন সোমবার রাতে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর তার ভেরিফাইড ফেসবুক পেজে 2 মিনিট 41 সেকেন্ডের একটি ওই শপথের ভিডিও প্রচার করেন। যেই ভিডিও আপনাদের আমি দেখাচ্ছি, যেই ভিডিওতে যে শপথ তারা নিয়েছে সেই শপথ বাক্যটাও আপনাদের পড়ে শোনাচ্ছি। দেখুন কি বলা হচ্ছে। বলছে, আমি শপথ করিতেছি কালকিনি ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখিব এবং দেশের প্রতি অনুগত থাকিব এবং বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য আন্দোলন সংগ্রাম নিয়োজিত থাকব। হে প্রভু আমাকে শক্তি দিন, আমি যেন দেশের এবং মানুষের সেবা করিতে পারি। আমিন। এরপর জয় বাংলা বলা হয়, স্লোগান দেওয়া হয়, জয় শেখ হাসিনা স্লোগান দেওয়া হয়, জয় বঙ্গবন্ধুর স্লোগান দেওয়া হয়। কিন্তু এই ভিডিওই রাতারাতি কাঁপন ধরিয়ে দিয়েছে তারেক রহমানের নতুন সরকারের ভিতে। কেন বলছি দেখুন। সমকাল লিখছে, বলছে বিএনপি এবং আওয়ামী পন্থীদের মধ্যে উত্তেজনা, বিক্ষোভ কোথায়? খোদ সুপ্রিম কোর্ট চত্বরে। বুঝতে পারছেন, এতদিন ধরে একের পর এক আওয়ামী লীগ যারা পন্থী আইনজীবী হোক বা সুপ্রিম কোর্টের বিচারপতি প্রাক্তন এক সময় ছিলেন, তাদেরকে ধরে ধরে গ্রেপ্তার করা হয়েছে। কি তাদের অপরাধ? তাদের অপরাধ তারা আওয়ামী লীগ পন্থী। বুঝতে পারছেন? আর এইবার আওয়ামী লীগ পন্থীও ব্যাকফায়ার করছে। কি করছে? বলছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে উচ্চ আদালতের প্রাঙ্গণে। গতকাল বুধবার দুপুরে আওয়ামী লীগ পন্থী আইনজীবীদের নির্ধারিত সংবাদ সম্মেলনের স্থান দখল করে বিক্ষোভ করেন বিএনপি পন্থী আইনজীবীরা। মানে বুঝতে পারছেন কিভাবে দখলদারি চলছে।
একটা সংবাদ সম্মেলন করবে সেই স্থান আগে থেকে তারা নির্দিষ্ট করে রেখেছিল আওয়ামী লীগপন্থী আইনজীবীরা, সেই স্থানটাকেও বিএনপি পন্থী আইনজীবীরা দখল করে নিয়েছে। ভাবুন, মানে একটা ছোট্ট জায়গা পর্যন্ত ছাড়ছে না, তাদেরকে কোনো রকম গণতান্ত্রিক উপায়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার একটা সুযোগ পর্যন্ত দেওয়া হচ্ছে না। বলছে কি, সুপ্রিম কোর্টের অ্যানেক্স কোর্ট ভবনের সামনে গতকাল সংবাদ বিজ্ঞপ্তির আহ্বান করেন আওয়ামী সমর্থক আইনজীবীরা, কিন্তু তারা সেখানে যাওয়ার আগেই বিএনপি সমর্থিত আইনজীবীরা অবস্থান নেন এবং ফ্যাসিস্ট বিরোধী স্লোগান দিতে থাকেন। কে ফ্যাসিস্ট এই মুহূর্তে বোঝা বড় দায়। বলছে তাদের ভাষ্য, কার্যক্রম নিষিদ্ধ, কোনো সংগঠনের নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে কোনো পরিচয়ে কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। পরে আওয়ামী সমর্থক আইনজীবীরা সাংবাদিকদের কাছে লিখিত বক্তব্য পাঠান যে কেন পারবো না ভাই, কি কারণে। দেখুন কি বলা হচ্ছে, বলছে সুপ্রিম কোর্ট অ্যানেক্স ভবনের সামনে বিএনপির নবনিযুক্ত আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুজ্জোহা বাদল বলেন, জুলাই যোদ্ধা সহ অনেকে সুপ্রিম কোর্ট বারে লিখিত দরখাস্ত দিয়েছেন এবং প্রেস ব্রিফিং করেছেন। তারা বলেছেন যারাই এর আগে আওয়ামী লীগের ব্যানারে নির্বাচন করেছেন বা সমর্থন করেছেন তাদের যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয়, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বারের বিশেষ সাধারণ সভায় সিদ্ধান্ত অনুসারে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা বারের নির্বাচনে অংশ নিতে পারবেন না। ভাবুন, যখন আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল না সেই সময় যে সমস্ত আইনজীবীরা আওয়ামী লীগের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন, প্রার্থী হয়েছিলেন, তাদেরকে এবার ভোটে দাঁড়াতে দেওয়া যাবে না। এরকম একাধিক জনের মনোনয়ন বাতিল পর্যন্ত হয়ে গিয়েছে। তারা অন্য চিহ্নে লড়ছে, আওয়ামী লীগের চিহ্নে লড়ছে না, যেহেতু এখন আওয়ামী লীগ নিষিদ্ধ বাংলাদেশে, কিন্তু তাদেরকে চিহ্নিত করে রাখা হয়েছে, তাদেরকে কোনোভাবেই ভোটে লড়তে দেওয়া যাবে না। ভাবুন একবার, তারা কিন্তু এখনও সুপ্রিম কোর্টের আইনজীবী, তারাও আইনজীবী, বুঝতে পারছেন। বলছে আগামী 23, 13 ও 14 মে সুপ্রিম কোর্টের বারে নির্বাচনের তারিখ ধার্য হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলের সমর্থক আইনজীবীরা এবারের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন না বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। গত মঙ্গলবার সন্ধ্যায় শেষ দিনে বাছাইয়ের পর বিভিন্ন পদে আওয়ামী সমর্থক প্রায় 42 জনের মনোনয়ন বাতিল করা হয়। এতে তাৎক্ষণিকভাবে সুপ্রিম কোর্ট বার প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী সমর্থক আইনজীবীরা। গতকাল গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো লিখিত বক্তব্যে আওয়ামী সমর্থক জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী বলেন, কেউ কোনো দলের বা সংগঠনের পক্ষ থেকে দলবদ্ধ হয়ে কোনো মনোনয়ন দাখিল করেনি। বারের তথাকথিত বিশেষ সাধারণ সভার নোটিশ কোনো প্রার্থীকে না দিয়ে অ্যাডহক কমিটির মধ্যরাতে মেসেজ দিয়ে পরদিন দুপুরে মন গড়া সভা করে সিদ্ধান্ত নেয়, যা অবৈধ ও নিন্দনীয়। ভাবুন, সুপ্রিম কোর্টের মতন একটা জায়গায় সেখানেও বেআইনি কাজ চলছে এবং সরকারিভাবে প্রকাশ্যে। কেন? তার কারণ হচ্ছে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের ভোটে লড়তে দেওয়া যাবে না। দেখুন, তারাই এখন বলছে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের কোনো বিশৃঙ্খলা করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। বিএনপি পন্থী আইনজীবীরা বলছে যে দাঁত ভেঙে দেওয়া হবে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের যদি তোমরা ভোটে লড়তে আসো। এত ভয় কিসের? কিসের এত ভয়? আওয়ামী লীগকে সরিয়ে দিয়ে তো একটা নির্বাচন করা হলো। তারপর মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা ছিল, এক হয়ে লড়েছিল, যারা এই সরকার টরকার গঠন করেছিল, একটা নাটক করার মতন নির্বাচন করেছিল, এখন তারাই দ্বিধাবিভক্ত, তাদের মধ্যে এখন সংঘাত লেগে গিয়েছে। ভাবুন এবার দেখুন, খবরের কাগজ মুক্তিচিন্তা, স্বাধীন দৈনিক, তাদের একটা হেডলাইন বলছে, মুক্তিযুদ্ধ ও রাজাকারের ইস্যুতে উত্তপ্ত সংসদ, মীমাংসিত বিষয় নিয়ে বিতর্ক অপ্রয়োজনীয়। এই হেডলাইনটা গিয়ে পড়বেন, ভেতরে লেখা আছে যে কিভাবে সংসদ উত্তাল হচ্ছে। একদল বলছে এই জুলাই বিপ্লব যেটা ঘটেছে সেটা নাকি মুক্তিযুদ্ধর থেকেও অনেক বড় কিছু, কিন্তু যারা বলছে যে জুলাই বিপ্লবের সঙ্গে মুক্তিযুদ্ধের কোনো তুলনা হয় না, তাদেরকেই পাত্তা দেওয়া হচ্ছে না। তাদেরকে এই মুহূর্তে সংসদে আওয়ামী লীগের কোনো সদস্য নেই, কিন্তু দেখুন লিবারেল মানসিকতার মানুষদের কখনো আটকে রাখা যায় না। আওয়ামী লীগের কোনো সংসদ সদস্য না থাকলেও আওয়ামী লীগের কথা, অ্যাকচুয়ালি তো বাংলাদেশের কথা, সেই বাংলাদেশের কথা সংসদে উঠে আসছে বারবার, যেটা কেউ দমাতে পারছে না। বিবিসি বাংলা হেডলাইন করছে যে ফের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ। কিন্তু এটা তো কথা ছিল না, এটা তো কথা ছিল না। কি কথা ছিল? কথা ছিল তারেক রহমান সরকার গড়লে গোটা বাংলাদেশ বদলে যাবে, আমূল পরিবর্তন আসবে, নতুন বিরোধী দল পাওয়া গেছে একটা জামায়াতে ইসলামের নামে, এনসিপির নামে। আওয়ামী লীগ
থাকছে না, মানে ফ্যাসিস্ট কোনো শক্তি থাকছে না, তাহলে বাংলাদেশ আগামী দিনে অনেক উন্নত হবে, অনেক উন্নয়ন হবে। কিন্তু দেখুন এখন সেই বাংলাদেশই আবার আওয়ামী লীগকে ফেরত আনতে চাইছে। কি বলছে? 2024 সালে বাংলাদেশের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল থাকলেও সম্প্রতি দলটির পক্ষে নানা কার্যক্রম সামনে আসছে। কার্যক্রম নিষিদ্ধ থাকলেও গত কয়েকদিনে ঢাকা সহ দেশের কয়েকটি জায়গায় নানা তৎপরতা লক্ষ্য করা গেছে। যেমন সেখানে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির নেতাকর্মীদের মিছিল সহ নানা কর্মসূচি পালনের পাশাপাশি সর্বশেষ গত শুক্রবার একটি দলটির কিছু নেতাকর্মীদের একটি শপথ গ্রহণ করতেও দেখা যায়, যার একটি ভিডিও আপনাদের আমি দেখালাম। বুঝতে পারছেন, এখন দিকে দিকে এই ধরনের কর্মসূচি চলছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এবার প্রকাশ্যে নামছে, তারা বলছে যে না, এইভাবে চলতে পারে না, একমাত্র এই দেশের হাল ধরতে পারেন একজনই, তিনি হচ্ছেন শেখ হাসিনা। বলছে লক্ষ্মীপুর জেলার কমলনগরের একটি ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীদের এই কর্মসূচি পালনের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা আলোচনা চলছে, যেখানে জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে শপথ নিতে দেখা যাচ্ছে দলটির নেতাকর্মীদের। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফাম বাহাউদ্দিন নাছিম বিবিসি বাংলাকে বলেছেন, অন্তর্বর্তী সরকার ও বিএনপি সরকার আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল রাখলেও দলীয় নেতাকর্মীদের নানা কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আরও দ্বিগুণ হয়েছে আওয়ামী লীগের কর্মসূচি, দিকে দিকে, জেলায় জেলায়, উপজেলায় জেলায়। কিন্তু কেন হয়েছে? যদি ঠিকঠাকভাবে বাংলাদেশকে চালাতে পারত তারেক সরকার, তাহলে এই ধরনের মানসিকতার জন্ম বাংলাদেশে পুনরায় হতো না। তাহলে কি ব্যর্থ? তাহলে কি ব্যর্থ তারেক রহমান? আমি বলছি না। দেখুন, বেশ কয়েকটা তথ্য আপনাদের সামনে তুলে ধরছি মাত্র। টাইমস বাংলা করছে যে এই মুহূর্তে জ্বালানি তেলের সংকট নিয়ে সংসদেও বিতর্ক মাত্রা ছাড়িয়ে গিয়েছে। হ্যাঁ, ইরানে যুদ্ধ হচ্ছে, ইরান মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালী ব্লকড রয়েছে, সেই জন্য ভারতের যে সমস্ত জাহাজ আসার কথা তার অনেক কম পরিমাণ আসছে। এখনও ভারতীয় অনেক জাহাজ সেখানে আটকে রয়েছে। কেন ভারতের কথা বলছি? কারণ বাংলাদেশের তো জাহাজ খুব একটা আসে না, ভারতের থেকেই তারা পাইপলাইন মারফত পেট্রোল ডিজেল এই সমস্ত নিয়ে থাকে, ভারতের থেকেই তারা আমদানি করে জ্বালানি, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে কমে গিয়েছে। ভারতেরও এই মুহূর্তে মজুদ জ্বালানি খুবই কম পরিমাণে। সেই কারণে রণধীর জয়সওয়াল তিনিও ঘোষণা করে দিয়েছেন যে যদি আগে আমাদের ভারত, তারপর আমরা ভাববো বাংলাদেশ, শ্রীলঙ্কা এদেরকে আমরা তেল দেবো হ্যাঁ কি না। সেইখানে দাঁড়িয়ে বাংলাদেশের এখন জ্বালানির অবস্থা খুবই খারাপ, খুবই সংকটজনক অবস্থা। দেখুন কি বলছে, দেশের জ্বালানি পরিস্থিতির কারণে জনজীবনে বহুমাত্রিক সংকট দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা মোহাম্মদ শফিকুর রহমান। জবাবে আগামী সপ্তাহেই জ্বালানি সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলছেন এক সপ্তাহের মধ্যে সব মিটে যাবে। আরে ডোনাল্ড ট্রাম্প তিনিও বলতে পারছেন না যে এক সপ্তাহের মধ্যে সব মিটে যাবে, আর বাংলাদেশের খনিজ সম্পদ মন্ত্রী তিনি বলে দিচ্ছেন এক সপ্তাহের মধ্যে সব মিটে যাবে। আচ্ছা, তিনি সংসদে জানিয়েছেন বর্তমান নির্বাচিত সরকার আগামী মে মাস পর্যন্ত দেশের জ্বালানি তেলের চাহিদা নিশ্চিত করতে সক্ষম হয়েছে এবং বর্তমানে জুন জুলাই মাসের চাহিদা পূরণের প্রস্তুতি গ্রহণ করেছে। মানে জুলাই পর্যন্ত চাহিদা পূরণ করা যাবে এরকম একটা তারা পূরণ করেছে বলে সংসদে সরকার পক্ষ জানিয়েছে। কিন্তু দেখুন এই মুহূর্তে জ্বালানির অবস্থা ঠিক কোন পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশে তার একটা জলজ্যান্ত উদাহরণ হচ্ছে এই খবরটি। দ্য ডেইলি স্টার করেছিল, বলছে ইফ দেয়ার্স নো ফুয়েল শর্টেজ হোয়াই আর ড্রাইভার্স ওয়েটিং ইন লাইন্স টিল মিডনাইট। মধ্যরাত পর্যন্ত কেন ড্রাইভাররা তাদের গাড়ি নিয়ে পেট্রোল পাম্পের লাইনে দাঁড়াচ্ছে তেল ভরার জন্য যদি শর্টেজ না হয়ে থাকে? কে বলছেন এই কথা? এই কথা বলছেন রামিন ফারহানা, যিনি একসময় বিএনপিই করতেন, কিন্তু গত নির্বাচনে, এই 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হলো, সেই নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদের সদস্য নির্বাচিত হন। আর হওয়ার পরেই তিনি এবার বিএনপির আসল মুখোশটা খুলতে শুরু করেছেন। তার একদম সোজাসুজি বক্তব্য, তিনি বলছেন যে উই আর সিইং লং কোয়েস স্ট্রেচেনিং ফর কিলোমিটার্স, ড্রাইভার্স ওয়েটিং আনটিল মিডনাইট। বলছে আমরা লক্ষ্য করছি যে কিলোমিটারের পর মানে একটা পেট্রোল পাম্প, তারপর থেকে কিলোমিটারের পর কিলোমিটার ড্রাইভাররা তাদের গাড়ি নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে যে কখন তার পালা আসবে তখন সে তেল ভরবে, তারপর সে তার যাত্রা শুরু করবে। আনএবল টু গেট ফুয়েল ইয়েট দ্য গভর্নমেন্ট শোস নো কনসার্ন, রুমিন সেড। বলছে এই অচলাবস্থা চলতেই থাকছে,
তারপরেও সরকার নাকি বলছে যে আমাদের তো ঘাটতি নেই, যতটুকু ঘাটতি আছে এক সপ্তাহের মধ্যে আমরা পূর্ণ করে দেবো। ভাবুন, যদি ঘাটতি নাই থাকে তাহলে এই দৃশ্য কেন দেখতে হচ্ছে বলে সংসদে দাঁড়িয়ে এই প্রশ্ন তুলেন। এই মুহূর্তে হাসিনার অবর্তমানে বাংলাদেশবাসীর বেছে নেওয়া শেখ হাসিনা। হ্যাঁ, এখন এই রুমিন ফারহানাকে শেখ হাসিনার সঙ্গেই তুলনা করছেন অনেকে। এবার আপনাদের দেখাচ্ছি যে কি কারণে হঠাৎ শেখ হাসিনার চাহিদা বৃদ্ধি হয়ে গিয়েছে বাংলাদেশে। হঠাৎ করেই কেন প্রত্যেকটা মানুষ এসে বলছে শেখ হাসিনাকেই দরকার যদি এই দেশের হাল ফেরাতে হয়। মানি কন্ট্রোল করেছে একটি হেডলাইন, এটা মানি কন্ট্রোল করেছে, কিন্তু এই খবর আপনি বাংলাদেশের প্রতিটি মিডিয়াতে পাবেন। কি বলছে? বাংলাদেশ ডেডলিস্ট মিসাইলস আউটব্রেক ইন ডিকেডস, শতাব্দীর সবচেয়ে বড় হামের হানা এই মুহূর্তে বাংলাদেশে। সরকার ব্যর্থ। বলছে কি 250+ ডেড, প্রায় 250 জনের ওপর মৃত্যু হয়েছে এবং প্রত্যেকেই চিলড্রেন রোস্ট হিট ট্রাভেল ব্যান সাউট এগেনস্ট ইউনুস। আর ওদিকে ইউনুসের বলছে যাত্রা বন্ধ করে দেবো। কিরকম গল্প জানেন? দেখুন, এখন চূড়ান্ত ব্যর্থ হচ্ছে তারেক সরকার। স্বাস্থ্য ক্ষেত্রে তো বটেই, তার একটা জলজ্যান্ত উদাহরণ হচ্ছে এইটা। যখন 250-র ওপরে শিশু হামের হানায় মারা যায়, তারপর চলে টিকাকরণ, তার আবার ছবি দিয়ে, বুঝতে পারছেন, তার আবার ছবি দিয়ে বিজ্ঞাপন দেয় যে আমরা তো টিকাকরণ করছি। আর মাঝখান দিয়ে যত চাপ, মানে ব্যর্থ তারেক সরকার, সেই ব্যর্থতা ঢাকতে এবার ইউনুসের কোর্টে বল ঠেলছে তারেক রহমানের সরকার। কি বলছে? যে এক্সপ্লেইন হোয়াই ট্রাভেল ব্যান ইজ বিং সাউট এগেনস্ট মোহাম্মদ ইউনুস অ্যামিড বাংলাদেশ ডেডলি মিসেস ক্রাইসিস। এই হামের প্রাদুর্ভাব যখন বাংলাদেশের চারদিকে প্রায় 250-র ওপরে শিশুর মৃত্যু হয়েছে, তখন ডক্টর ইউনুসকে বলা হচ্ছে তুমি দেশ ছেড়ে যাবে না। ভাবুন কেন বলা হচ্ছে, তার কারণ বলছে অ্যামিড এ হেলথ ক্রাইসিস সুইপিং অ্যাক্রস বাংলাদেশ এ পিটিশন হ্যাজ বিন ফাইলড ইন দ্য সুপ্রিম কোর্ট সিকিং এ ট্রাভেল ব্যান অন ফর্মার চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুস অ্যান্ড মেম্বার্স অফ ইস ইন্টারিম গভর্নমেন্ট। শুধু তাকে নয়, তার ইন্টারিম গভর্নমেন্টের যতজন সদস্য ছিল প্রত্যেককেই বলা হয়েছে, এবং তারা যাতে দেশ ছেড়ে না যেতে পারে তার জন্য বাংলাদেশের সুপ্রিম কোর্টে একটি পিটিশনও দাখিল করা হয়েছে সরকার পক্ষের তরফে। ওই যে শুরুতেই আমি বললাম না যে যারা শেখ হাসিনাকে তাড়ানোর জন্য, বাংলাদেশকে কবজা করার জন্য একসঙ্গে লড়েছিল কোমরে কোমর বেঁধে, আজ তারাই সংঘাতে জড়িয়ে পড়ছে। দেখুন, তার একটা নিদারুণ উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। কি বলছে? হোল্ডিং দেম পার্টলি রেসপন্সিবল ফর ল্যাপসেস ইন ভ্যাকসিনেশন পলিসি। বলছে নাকি ঠিকঠাকভাবে ভ্যাকসিনেশন করা হয়নি ডক্টর মোহাম্মদ ইউনুসের আমলে, আর সেই কারণেই আজকে এই অবস্থায় দেখতে হচ্ছে প্রায় 250 জনের ওপরের শিশু তাদের অকালে প্রাণ চলে যাচ্ছে। কার ব্যর্থতা? কার? তারেক রহমান বলছে ইউনুস সরকারের ব্যর্থতা। আর ইউনুস তাদের যে বক্তব্য, ইন্টারিম গভর্নমেন্টের যারা সদস্য ছিল তারা তো সরাসরি তারেক রহমানের দিকে বল ঠেলছে, বলছে এটা তারেক রহমানেরই ব্যর্থতা, তার সরকারই এখন রয়েছে, আমরা সরকার ছেড়েছি অনেক হয়ে গেল, অনেকগুলি মাস কেটে গেল, তারপরে যখন এই ঘটনা ঘটছে তখন আমাদের ওপর দেখানো হচ্ছে আঙুল, আমরা কি দোষ করলাম ভাই? আর ওদিকে শেখ হাসিনা ভারতে বসে কি করবে? দুঃখ ছাড়া আর কিচ্ছু নেই, তাকে তো সরিয়ে দেওয়া হয়েছে। শুধু স্বাস্থ্যক্ষেত্রে নয়, আপনাদের দেখালাম অর্থনৈতিকভাবে কীভাবে পিছিয়ে পড়ছে বাংলাদেশ, স্বাস্থ্যক্ষেত্রে কীভাবে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। এবার আপনাদের দেখাচ্ছি আইন শৃঙ্খলাতেও ব্যর্থ তারেক রহমানের সরকার। দেখুন, ঢাকা ট্রিবিউন করেছে এই খবর, বলছে ক্রাইমস ওয়েভ ড্রাইভস 14% জাম্প ইন মার্ডার্স ইন বাংলাদেশ ফিলিং পাবলিক কনসার্ন। গত বছর মানে 2025-এর জানুয়ারি থেকে মার্চ এই ত্রৈমাসিকে যত ক্রাইমের ঘটনা ঘটেছিল তার প্রায় 14% বেড়ে গিয়েছে এই ত্রৈমাসিকে 2026-এর জানুয়ারি থেকে মার্চের মধ্যে। শুধু কি ক্রাইম, মার্ডারও বেড়েছে, হত্যার ঘটনাও বেড়েছে। একটা খুব সুন্দর চার্ট তুলে ধরেছে ঢাকা ট্রিবিউন, চার্টটা আমি আপনাদের বোঝাচ্ছি, তার আগে আরেকটা হেডলাইন আপনাদের পড়িয়ে দিই। বলছে ঢাকা এমার্জ অ্যাজ ভায়োলেন্স হটস্পট অ্যাজ 854 কিলিংস রেকর্ডেড নেশনওয়াইড ইন 3 months। বুঝতে পারছেন, 854 খানা শুধু হত্যার ঘটনা ঘটেছে, রেকর্ড হয়েছে, এবং হটস্পট, ভায়োলেন্স হটস্পট হিসেবে উঠে এসছে এই ত্রৈমাসিকে, মানে জানুয়ারি থেকে মার্চ, শুধু 3 মাসে। বুঝতে পারছেন? হ্যাঁ মানলাম
প্রথম মাসটা আপনি ডাক্তার ইউনূসের আমলে ছেড়ে দিন। আচ্ছা, তারপর ফেব্রুয়ারি থেকে তো টেক ওভার করে হয়েই গেছে, তাহলে এই 1.5 মাস হচ্ছে, মানে বুঝতে পারছেন, 1.5 মাস যদি আপনি ইউনূসের উপর এই দোষ চাপান, তাহলে আরও 1.5 মাস তারেক রহমানের ওপরও দোষটা চাপাতে হবে, কারণ তারেক রহমান সরকারে আসার পর কোনো ছবি বদলায়নি। কিরকম দেখুন, খুব সুন্দর চারটা করেছে। তারা বলছে যে এই মুহূর্তে জানুয়ারি থেকে মার্চের মধ্যে কতগুলি ঘটনা ঘটেছে, 854টি হত্যার ঘটনা ঘটেছে। তার মধ্যে শুধু ঢাকাতে, রাজধানী ঢাকাতেই 107টি ঘটনা ঘটেছে যেখানে খুন করে দেওয়া হয়েছে, হত্যা করে দেওয়া হয়েছে। আচ্ছা, আর 16টি ঘটনা ঘটেছে ফার্স্ট 15 ডেজ অফ এপ্রিল। এই 107টির মধ্যে 16টা ঘটনা ঘটেছে ফার্স্ট 15 ডেজ, মানে এপ্রিলের 15 দিনের মধ্যে। কি বলছে নেশন ওয়াইড, জানুয়ারিতে ঘটেছে 286টি ঘটনা, তার মধ্যে ঢাকাতেই ঘটেছে 36টি। ফেব্রুয়ারিতে গোটা বাংলাদেশ জুড়ে ঘটেছে 250টি ঘটনা, মানে হত্যার ঘটনা, তার মধ্যে ঢাকাতেই ঘটেছে 38টি। আচ্ছা, মার্চে সবচেয়ে বেশি যেখানে 317টি ঘটনা ঘটেছে, তার মধ্যে ঢাকাতেই ঘটেছে 33টি। বুঝতে পারছেন কোথায় রয়েছে বাংলাদেশ, কোথায় রয়েছে? আর এই সময়ে দাঁড়িয়ে কেন তাহলে বাংলাদেশবাসী শেখ হাসিনাকে ফেরত চাইবে না? যত রকম ক্রাইসিস এসছে গেছে, শেখ হাসিনার সরকার কিন্তু সবটাই সামাল দিতে পেরেছিলেন। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস, তারেক রহমান, যারা ফ্যাসিস্ট বিরোধী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চায়, আজ তাদের আমলেই সবচেয়ে বেশি হত্যার ঘটনা, তাদের আমলেই সবচেয়ে বেশি স্বাস্থ্যক্ষেত্রে ফেলিয়ারের ঘটনা, আর তাদের আমলেই সবচেয়ে বেশি অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ছে বাংলাদেশ। যারা আমার পাকিস্তানকে নিয়ে, মানে পাকিস্তানের আসল মুখোশটা খুলে দেওয়া নিয়ে যে ভিডিওগুলো আমি করেছিলাম, যারা ওই ভিডিও দেখে আমাকে ধিক্কার জানিয়েছে, আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি। তার কারণ অনেকের সত্যি কথা হজম হয় না, হয়তো এই সত্যি কথাগুলো অনেকের হজম হবে না, কিন্তু হজম হোক চাই নাই হোক, সত্যি কখনো মিথ্যে হয়ে যাবে না। তাই যাদের মনে হয় এই ভিডিওতে যা যা তথ্য আমি দিলাম সবটাই সত্যি এবং সত্যি নির্ভর বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরলাম, তারা অবশ্যই এই ভিডিও শেয়ার করবেন, লাইক করবেন। যারা এই ভিডিওতে আনলাইক দিয়ে যাতে সাধারণ মানুষের কাছে না পৌঁছয়, তাদের কাজটা আপনারা ব্যর্থ করবেন, এইটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট। আর শুভেচ্ছা জানাতে চাই সমস্ত আমার রণক্ষেত্রের দর্শক বন্ধুদের। এই মুহূর্তে দাঁড়িয়ে আর প্লাস নিউজ 24/7 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ করেছে, এর জন্য আপনাদের কাছে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এভাবেই সঙ্গে থাকুন, আরও বেশি বেশি করে রণক্ষেত্রের এপিসোডগুলি দেখুন, মানুষের কাছে ছড়িয়ে দিন এবং আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে ভরিয়ে দিন। দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।